প্রেমের ধূলিঝড় চতুর্থ পর্ব। অজানা এক টানে নির্দিষ্ট সময়ের বেশ খানিকটা সময় আগেই বাড়ি ফিরেছে দুর্জয়। ঘরে ঢুকতেই নন্দিতার অগোছালো চেহারা, ফিকে হাসির দিকে সন্দিহান চোখে তাকায়। হাতে করে নিয়ে আসা কয়েকটা রজনীগন্ধা স্টিক টেবিলের উপর রেখে আর চোখে নন্দিতার দিকে তাকায়। নন্দিতা যেন একটা ঘোরের মধ্যে আছে, ধীরে সুস্থে ভাঁজ করছে হাতে থাকা কাপড়গুলো, অথচ তার ধ্যান জ্ঞান অন্যত্র। দুর্জয় সবচেয়ে বেশি অবাক হলো নন্দিতার সামনে ফুলগুলো রাখতেও তাকে বিচলিত হতে না দেখে। সেদিনের পর থেকে রোজই ফেরার পথে কোনো না কোনো ফুল হাতে নিয়ে ফেরে দুর্জয়, তবে নন্দিতার সামনে ভাবখানা এমন ধরে যেন এই তাজা ফুলগুলো শুধুমাত্র ফুলদানিতে সাজানোর জন্যই, অথচ এত বছর ধরে ফুলদানিতে তাজা ফুল রাখার প্রয়োজন বোধ করেনি সে। নিশ্চুপ নন্দিতা হাতের কাপড়গুলো গুছিয়ে এক গ্লাস ঠান্ডা জল এনে রাখল টেবিলে। দুর্জয় তখন হাতের ঘড়িটা খুলে শার্টের বোতামগুলোতে হাত দিয়েছে। বাম হাতের আঙ্গুল দিয়ে ওপরের দুটো বোতাম খুলে তীক্ষ্ণ নজরে পরখ করল নন্দিতার বিধ্বস্ত তাণ্ডবের পর ক্লান্ত অবসন্ন মুখের দিকে। ধরনের সব নিয়ম পাল্টে আজ এ মুখে তবে কি মেঘ জমেছে, বর্ষা নেমেছিল? ব্যস্ত আঙুল থেমে গেল সেখানে। ক্লান্ত শরীরটা একটু ঝিমিয়ে যাওয়া কণ্ঠে যেন বলে উঠল, তোমাকে তার প্রয়োজন, বড্ড প্রয়োজন। মেঘলা আকাশের দক্ষিণা বাতাসে ঝরঝর শব্দ করার মতো করে আদরমাখা এক কণ্ঠে দুর্জয় বলল, এদিকে এসো তো একবার। নন্দিতা এগোলো, বড্ড নিশ্চুপ, অপরাধী কদম ফেলে কয়েকটা পা এগোলো। তাতে বোধহয় দুর্জয়ের খুব একটা পোষালো না, তাই আবারও আগের মতো আদর মাখানো ধীর কণ্ঠে বলল, আরও একটু এগিয়ে এসো, যেন পালাতে গেলে ধরতে পারি। ভীষণ মন খারাপের মাঝেও দুর্জয়ের কথা শুনে হেসে দিল নন্দিতা। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলল, এত কাছাকাছি ডাকছেন, মতলব কি? এই ধরো, ঠেসে কয়েকটা চুমু খাবো, খুব বেশি হলে নরম চামড়ায় খানিকটা ধস্তাধস্তি হবে। আর আর দুর্জয় ভ্রু উঁচিয়ে তাকিয়ে সাথে সাথেই নামিয়ে নিল চোখ। এলোমেলো দৃষ্টি ফেলে বিড়বিড়িয়ে বলল, কি মেয়ে রে বাবা, কোথায় ভাবলাম লজ্জা পেয়ে পালাতে চাইবে, উল্টে আমাকেই ঘর ছেড়ে পালানোর জোগাড় করছে। নিড মোর প্র্যাকটিস। নন্দিতা শেষোক্ত কথাটুকু শুনে ভ্রু উঁচিয়ে তাকালো দুর্জয়। সন্ধিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কিসের প্র্যাকটিস? নন্দিতা ততক্ষণ বিছানার ভাঁজ করে রাখা কাপড়গুলো হাতে তুলে আলমারির দিকে এগিয়েছে। আলমারির তাকে কাপড়গুলো গুছিয়ে রাখতে রাখতে হালকা হেসে বলে ওঠে, ফ্লাটিং স্কিল একেবারেই ভালো না আপনার। লজ্জা পাওয়া তো দূর, উল্টে মারধর খেয়ে যেতে পারেন মেয়েদের হাতে। ফিকে হেসে নন্দিতা পিছু ফিরতে গিয়ে আচমকা আবিষ্কার করল দুর্জয়কে। এলোমেলো পোশাক, অগোছালো চুল, একটু উগ্র চাহনি আর অন্যরকম এক ভঙ্গিমা নিয়ে একদম তার সামনে দাঁড়িয়ে মানুষটা। নন্দিতা প্রথমে ভেবেছিল আলমারিতে কিছু প্রয়োজন তার, তাই পাশ কাটিয়ে সরে যেতে গেলে হাত দিয়ে বেড়া দিয়ে ধরে দুর্জয়। একইভাবে অন্য পাশে ঘিরে হাত রাখে আলমারিতে। দুই হাতের মাঝে বন্দি নন্দিতা ঠিক অনেকটা খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করে। ফ্যাল ফ্যালে দৃষ্টিতে তাকিয়ে বলে, এভাবে? নন্দিতাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ডান হাতে বৃদ্ধাঙ্গুল রাখে তার দুরন্ত ঠোঁটের ওপর। অতঃপর মোহনীয় এক কণ্ঠে বলে, পার্টি ক্লাবে অর্ধনগ্ন মেয়েদের দেখেও আমার শরীরে এত শিহরণ বয়ে ওঠেনি কখনো, যতটা আপনাকে শাড়ি পরা অবস্থায় দেখলে হয়। রং চঙে মাখা, অতিমাত্রায় সুশ্রী
কোনো ঠোঁট আমাকে এত পরিমাণে কখনো টানেনি যতটা আপনার ওই জিভে ভেজা প্রলেপবিহীন ঠোঁট টানে। দামি কোনো পারফিউমের গন্ধ কখনো এত আসক্ত হয়নি যতটা আপনার শরীরে নিঠুর নির্যাসের মেলি গন্ধে হয়েছি। আপনার কাছে এলেই ছুঁয়ে দিতে ইচ্ছে হয়, আপনাকে একান্ত করে পেতে ইচ্ছে হয়। আপনার সর্বাঙ্গে আমার, শুধুমাত্র আমার একান্ত আধিপত্যের খেলায় মত্ত হতে মন চায়। বৃষ্টি অপছন্দ করা আমি আপনাকে বৃষ্টির মাঝে পেয়ে বৃষ্টিকেও ভালোবাসতে মন চায়। আর আমাকে? কিছু ভাষা চোখেরও হয়, মুখ কেন এত ভারী অনুভূতির বোঝা একা বইবে? যদি বলি চোখের ভাষা আমি বুঝি না, দরকার নেই। কিছু জিনিস আমার বাচ্চা কাচ্চাদের কাছ থেকে বুঝে নেওয়ার জন্য রেখে দিন। আপনার একার বাচ্চা কাচ্চা? তাহলে কি বলতে চাইছেন আপনারও? বাচ্চা পয়দা কি আপনি একাই করবেন নাকি? আপনার একার হলো কিভাবে তাহলে? না, দুজনে মিলেই করব। চলুন প্রসেসিং শুরু করা যাক। আজকে মাথায় একটা পাকা চুল পেলাম, দিন দিন বুড়ো হয়ে যাচ্ছি মনে হয়। জলদি শুরু করা উচিত আমাদের। নন্দিতা চোখ বড় বড় করে তাকায় দুর্জয়ের দিকে, অতঃপর নিজেকে মুক্ত করার চেষ্টা করতে করতে বলে ওঠে, আপনি এতটা অশ্লীল জানা ছিল না। বইয়ের কাছে অশ্লীল বলে কিছু নেই। দুনিয়ার সবচেয়ে অশ্লীল কাজটাও বইয়ের সামনে ঘটিয়ে ফেলা যায় নির্দ্বিধায়। ছি, নির্লজ্জ মানুষ একটা। প্রমাণ করি? ছটফট না করে একদম চুপ করে দাঁড়িয়ে থাকবেন। একটু নড়াচড়া করলে সোজা বিছানায় ফেলে পিষে দেব। নন্দিতা একেবারে স্ট্যাচু বনে যায়। তা দেখে দুর্জয় বাঁকা হেসে আলতো করে ঠোঁট ছোঁয়ায় নন্দিতার কপালে। মৃদু কেঁপে ওঠে নন্দিতা, খামচে ধরে দুর্জয়ের টি শার্টের বাহু। ঠোঁটের বাঁকা হাসি বহাল রেখে দুর্জয় একবার মুখ নামিয়ে আনে নন্দিতার মুখের কাছে। তার উষ্ণ ঘন নিঃশ্বাস আছড়ে পড়ছে দুর্জয়ের বুকে। শিহরণে চোখ বুজে গেল নন্দিতার। তা দেখে ঠোঁটের কোণে হাসি চওড়া হয় দুর্জয়ের। সাথে সাথে মুখ নামিয়ে ঠোঁট ছোঁয়ায় নন্দিতার লাজে রাঙা নাকের ডগায়। অতঃপর কানের কাছে মুখ নিয়ে মৃদু সুরে বলে ওঠে, বাকিটুকু রাতের জন্য তোলা থাকলো, পুষিয়ে দেব। লজ্জায় হাঁসফাঁস করতে করতে নন্দিতা মুখ গুজল দুর্জয়ের বুকে। ধকধক করে স্পন্দিত হওয়া শক্ত পুরুষালী বুকের খোলা অংশে গিয়ে ঠেকল তার নাক। শারীরিক উন্মত্তা আরও খানিকটা বাড়ল বই কমল না। বড্ড ধীরে ধীরে নিঃশ্বাস ফেলছে নন্দিতা। তা দেখে দুর্জয় বাঁকা হেসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, কন্ট্রোল কন্ট্রোল মিসেস এহসান, আগে খাবারটা খাই, তারপর না হয় ডেজার্ট হিসেবে আপনাকে। নন্দিতা ছুটে পালাতে চাইল, কিন্তু শক্ত পুরুষালী বাহুর মধ্যেখানে আটকে পড়ে শরীরের সমস্ত শক্তি দিয়েও কুলিয়ে উঠতে পারল না। অবশেষে মুখ উঁচু করে ঠোঁট উল্টে তাকালো দুর্জয়ের দিকে। দুর্জয় এই সুযোগেই নন্দিতার নাকের সাথে নাক ঘষা দিয়ে মৃদু কণ্ঠে বলে ওঠে, পা দুটো আমার পায়ের উপর রাখুন, আসুন আমি সুন্দর করে পৌঁছে দিই আপনাকে। নন্দিতা তাই করল। তার নরম পা দুটো এক এক করে রাখল দুর্জয়ের ভারী লম্বা চওড়া পায়ের ওপর। ভীষণ কৌশলে দুর্জয় পাকড়াও করল নন্দিতার বাঁকানো মৃদু মেদযুক্ত কোমর। অতঃপর এক পা করে এগিয়ে গেল ডাইনিংয়ের দিকে। সাথে এগোলো তার পায়ে ভর দেওয়া নন্দিতাও। সব কিছু ভুলে নন্দিতা ডুবে গেল দুর্জয়ের অনাবিল ভালোবাসার সাগরে, যেখানে ভালোবাসি বলার প্রয়োজন হয় না, অথচ কী দারুণভাবে ভালোবাসা যায়। যেখানে পাশে আছি বলা হয় না, অথচ পাশে থেকে যাওয়া যায়। যেখানে ভালো থাকতে বলা হয় না, ভালো রাখা যায়। সামনে সাজানো 8 রকমের ভর্তা আর সেই ছোটবেলার মতো করে রান্না করা পাতলা ডাল দেখে নস্টালজিক অনুভূতিতে বুঁদ হয়ে পড়ল দুর্জয়। ছটফটে হাতে ভাতের প্লেট এগিয়ে নিল নিজের দিকে। অতঃপর পরনের সাদা
ফুল হাতা শার্টের দিকে এক পলক বিরক্তি চোখে তাকালো। নন্দিতা বুঝল তার মনের কথা, তাই তো এগিয়ে এসে শার্টের হাতার বোতাম দুটো খুলে দিয়ে একবারে গুটিয়ে নিল। সাদা শার্টের দাগ লেগে যাওয়ার ভয়ে শার্টটা খুলে দেওয়ার উদ্দেশ্য নিয়ে এগোলো সে। তা দেখে দুষ্টুমি কণ্ঠে তুর্জয় বলে ওঠে, এখনই জামাকাপড় খোলাখুলি তারা আপনার মিসেস এহসান? ঘোড়ার গলায় যেমন লাগাম থাকে, আপনার মুখেও একটা থাকা দরকার ছিল, প্রয়োজন মতো টেনে ধরা যেত। মুখে বলছেন লাগাম টালার কথা, এদিকে টানাটানি করছেন আমার বেচারা শার্ট নিয়ে। ভেরি ব্যাড। নন্দিতা ততক্ষণে পুরো শার্টটা খুলে ওয়াশিং ব্যাগে রেখে এলো। অতঃপর গলা খানিকটা চওড়া করে বলে উঠল, এখন খেয়ে আমাকে উদ্ধার করুন মিস্টার। তুর্জয় আর চোখে নন্দিতার দিকে তাকায়। তার বিরক্ত মাখা চেহারা দেখে ঠোঁট কামড়ে হেসে খাবার দিকে মনোনিবেশ করে। নন্দিতাও পাশের চেয়ার টেনে বসে নিজের প্লেট নিয়ে বেগুন ভর্তা, আলু ভর্তা, কচু চিংড়ি ভর্তা, ডিম ভর্তা, ইলিশ মাছ ভর্তা, চিকেন ভর্তা, ডাল ভর্তা আর ঢেঁড়স ভর্তা দিয়ে সাজানো প্লেট থেকে একে একে সবগুলো ভর্তা দিয়ে ভাত মেখে খেতে শুরু করে তুর্জয়, সাথে পাতলা ডাল। ছোটবেলার স্মৃতিগুলো একে একে যেন জীবন্ত হয়ে পড়ে তার চোখের সামনে। অভাবের সংসারে রোজ দিন মাছ মাংস আনার সামর্থ্য ছিল না আশরাফ সাহেবের। সামান্য একজন বেতনের স্কুল টিচার। অগাধ সম্মান পেলেও পকেটের বেতনটা ছিল বেশ কম। তার উপর শহরের দ্রব্যমূল্য বৃদ্ধি, ঘর ভাড়া, দুই ছেলের পড়াশোনার খরচ চুকিয়ে মাসে টেনে টুনে 2-3 দিন মাছ মাংস আনার সামর্থ্য হতো তার। বাকি দিনগুলো এমন পাতলা ডাল আর ঝাল ঝাল ভর্তা দিয়েই কাটত। এতে অবশ্য তারা বেশ সুখেই ছিল। আহামরি কোনো চাহিদা তাদের দুই ভাইয়ের কারোরই ছিল না। ফলে ছোট এই সংসারে টেনে টুনে বেশ ভালোই চলত। এরপর ধীরে ধীরে আশরাফ সাহেব বয়স হলো আর সংসারের হাত ধরতে শুরু করলো তুর্জয়। কয়েক বছর বাদে তুহিনেরও বিদেশের স্কলারশিপ কনফার্ম হয়ে গেল। এরপর থেকে ধীরে ধীরে সংসারের হাল ফিরল তাদের। কিন্তু হারিয়ে গেল শৈশব, হারিয়ে গেল টেনে টুনে মাস শেষে মাংস ভাত খাবার আনন্দ, হারিয়ে গেল রোজ মারামারি করে খাবলা মেরে ভর্তা চুরি করে পালানোর দিন। তারপর থেকে রোজই মাছ আর মাংস হয়, কিন্তু ভর্তা খাওয়ার আমেজ আর রইল না। খাওয়ার টেবিলে বসেই কেমন যেন তন্দ্রা লেগে এলো তুর্জয়ের। ঘুমে ঢুলুঢুলু চোখে রুখে রাখার দায়। খাওয়া তখন প্রায় শেষের দিকে। বেসিন থেকে হাত ধুয়ে রুমে ঢুকে পড়ল। তুর্জয়কে এমন এলোমেলো পায়ে রুমে ঢুকতে দেখে আচমকা নন্দিতার মনে পড়ে গেল কিছু। ডালের বাটিতে সে ঘুমের ওষুধ মিশিয়েছিল। ভাবনাটুকু মাথায় আসতে আবারও ঘোলা হয়ে পড়ল তার চোখ। অসাড় মনে খানিকটা সময় চুপচাপ বসে রইল সে। মনে চলছে হাজারো দ্বিধা দ্বন্দ্ব, চলছে হারানোর ভয়। সে যেন মাছ দরিয়া আটকে পড়া এক নৌকার যাত্রী। ফেরার কোনো পথ নেই, ডুবতে হবে। খাবারটুকু আর তার গলা দিয়ে নামল না। মনটা বড্ড লোভী হয়ে পড়ছে আজ। এমন ভালোবাসা পেয়েও হারানো স্পর্ধা কেই বা দেখাতে পারে। রুমে ঢুকে তুর্জয়ের কাছে এগিয়ে যেতে হাতছানি দিয়ে তাকে কাছে ডাকে সে। অতঃপর ঘোরের মধ্যে থেকে জড়ানো কণ্ঠে বলে ওঠে, এত আয়োজন করে আমি তো ভাবছিলাম বিষ মেশাবে আমার খাবারে, কিন্তু তুমি তো ঘুমের ওষুধ মিশিয়েই ক্ষান্ত। নন্দিতা চট করে দূরে সরে যায়। তুর্জয় কি তবে বুঝে ফেলল সে ঘুমের ওষুধ মিশিয়েছে? সে কি জেনে গেছে সব কিছু? এবার কি তবে তাকে ভুল বুঝবে সে? পেয়েও কি এবার হারিয়ে ফেলবে সে তুর্জয়কে? মধ্যরাত। রুমে ড্রিম লাইটের আলোয় স্পষ্ট তুর্জয়ের মুখ। এলোমেলোভাবে শুয়ে আছে বিছানায়। নন্দিতা সেই থেকে এক ঠায় বসে তাকিয়ে তার দিকে। কি যেন এক ভাবনা চলছে তার মাথায়। মূলত ভয় পাচ্ছে। না পাওয়া জিনিস হারানোর চেয়ে পেয়েও হারানোর ব্যথা ঢের বেশি। তুর্জয় কি তবে তার সাথে ছলনা করল? তার মতো তাকেও ছলনা করতে মাত দিল এই খেলায়?
এত নিখাদ অনুভূতির ঝড় শুধুই যে ছলনা, এটা বিশ্বাস করতে বেশ কষ্ট হচ্ছে তার। কিন্তু ঘোরের মাঝে দুর্জয়ের বলা কথাগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে তবে? নিস্তব্ধ রজনীর সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকছে নন্দিতার চিন্তার প্রহর। অবশেষে হাঁপ ছেড়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো সে। সন্দিহান চোখে পুরো ঘরে চোখ বুলিয়ে খোঁজার চেষ্টা করলো হিডেন ক্যামেরা, যার দ্বারা শত্রুপক্ষের পক্ষ খুব সহজেই তাদের উপর নজরদারি সম্ভব হচ্ছে। কিন্তু বরাবরের মতোই হতাশ হয়ে আলমারির দিকে এগিয়ে গেল সে। চেঞ্জ করা কাপড় নেওয়ার বাহানায় খুব সন্তর্পণে কাপড়ের মধ্যে ঢুকিয়ে নিল দুটো ব্লাডের স্যাম্পল, যেটা আজ আর বিগত দিনে এসেছিল। সাথে নিল একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ। শিকদাররা যতই ধুরন্ধর হোক, ওয়াশরুমে ক্যামেরা লাগানোর মতো নিজ কাজ অন্তত করবে না, সেই ধারণায় বদ্ধপরিকর হয়ে নন্দিতা ওয়াশরুমে ঢুকে হাঁপ ছাড়ল। ওয়াশরুমের মধ্যে থাকা বেসিনের ক্যাবিনেটের গায়ে ঠেস দিয়ে একে একে সাজিয়ে নিল তার সকল পরিকল্পনা। তাড়াহুড়ো না করে লম্বা একটা শ্বাস নিয়ে আস্তে ধীরে নন্দিতা হাতে তুলে নিল একটা ব্লাডের স্যাম্পেলের টিউব, যেটাতে বড় বড় নম্বরে লেখা আছে 6 সংখ্যা, অর্থাৎ এটা কালকে স্যাম্পেলটা। এই রকম নাম্বারিং করে সবগুলো টিউব একে একে সে সাজিয়ে রেখেছিল। বেসিনের ট্যাপটা আলতো করে ছেড়ে দিল নন্দিতা, সেই সাথে 6 নম্বরের টিউবটা খুলে তাতে সংরক্ষণ করা ব্লাড স্যাম্পেলটা আস্তে আস্তে ফেলে দিল বেসিনের সিঙ্কে। ট্যাপ হতে প্রবাহমান পানির সাথে ধীরে ধীরে মিশে গেল সেই রক্ত। অতঃপর সাদা পানির ফোয়ারার লালে রঞ্জিত হয়ে ভরে গেল সাদা সিঙ্ক। এরপর ধীরে ধীরে এগিয়ে গেল ড্রেনেজের দিকে। নন্দিতা আস্তে আস্তে পুরো ব্লাডটুকু ফেলে ভালো করে ক্লিন করে নিল টিউবটা। ক্যাবিনেটের ওপর রাখা হ্যান্ড ওয়াশ দিয়ে বারবার করে পরিষ্কার করলো টিউবের ভেতরের অংশ। এরপর স্যানিটাইজার দিয়ে বার কয়েক স্যানিটাইজ করে বন্ধ করলো বেসিনের ট্যাপ। সদ্য খোলা ইঞ্জেকশনের সিরিঞ্জ হাতে দাঁড়িয়ে আছে নন্দিতা। মনের মাঝে চলছে হাজারো দ্বিধাদ্বন্দ্বের পসরা। শিকদারদের কাজে হাত ঢোকানোর ফল যে কতটা ভয়ানক হতে পারে, এটা নন্দিতা চেয়ে ভালো আর কেউ জানে না। যার জন্য আছে অনাথ, তাদের রূপ দেখার আর কি বাকি থাকে? তারা যদি একবার জানে কত ভয়ানক একটা বেইমানি সে করতে চলেছে শিকদারদের সাথে, তবে দুর্জয়ের গোটা পরিবারসহ তাকেও শেষ করে দিতে একটাবারও হাত কাঁপবে না তাদের। যে হাত অস্ত্র ধরে ধরে কালশিটে, যে হাত খুনের রক্তে লালচে হয়ে গেছে, সেই হাতে মায়া আশা করা নির্বুদ্ধিতা ব্যতীত আর কিচ্ছু না। শিকদারদের অবৈধ সব কাজে একে একে খোঁজ পেয়ে যাচ্ছে দুর্জয়, আর তাই তো তাকে বদনাম করার মতো পরিকল্পনা তাদের। হাতের কাছে কিছু না পেয়ে গলার পেঁচানো ওড়নাটা খুলে নেয় নন্দিতা। 2 পাট করে সেটা দিয়ে শক্ত করে বেঁধে নেয় বাম হাতের কনুয়ের ওপরের বাহুতে। অতঃপর অনভিজ্ঞ হাতে হদিশ করতে থাকে হাতের শিরার। ফুলে ওঠা শিরার দেখা মিললেও নিজের শরীর থেকে ইঞ্জেকশনের মাধ্যমে ব্লাড সংগ্রহ করা রীতিমতো একটা চ্যালেঞ্জিং কাজ। দক্ষ হাত ছাড়া কখনোই সম্ভব নয় যা। ওয়াশরুমের মধ্যে পায়চারি করতে করতে নন্দিতা ভাবনায় মত্ত হলো। তার শরীর থেকে ব্লাড নিয়ে এই টিউবে ভর্তি করতে হবে যে কোনোভাবে, কিন্তু কিভাবে করবে মাথায় আসছে না। পায়চারি করতে করতে আচমকা নন্দিতার নজর গেল ওয়াশরুমের ভেন্টিলেশনের জানলার দিকে। কাঁচ দিয়ে বানানো স্লাইডিং জানলা থেকে বহু কষ্টে একটা কাঁচ নামিয়ে আনল সে। অতঃপর ধপাস করে সেটা ফেলে দিল ওয়াশরুমের মেঝেতে। গভীর ঘুমে থাকার ফলে একটুও শব্দে যে দুর্জয়ের ঘুম ভাঙবে না, এটা তার বেশ ভালো করেই জানা। টেনশনে রীতিমতো ঘেমে চুপচুপে অবস্থা নন্দিতার। কপালে জমা হওয়া বিন্দু বিন্দু ঘাম গাল বেয়ে গলা পেরিয়ে পরনের জামায় এসে মিশছে। আর নন্দিতা একের পর এক কাজ করে যাচ্ছে তাড়াহুড়ো করে। ভাঙা কাছে একটা তীক্ষ্ণ সরু ফালি হাতে তুলে নিল নন্দিতা। অতঃপর লম্বা একটা শ্বাস টেনে
দুই চোখ বন্ধ করে সেটা দিয়ে টান মারল বাম হাতের তালুতে। না চাইতেও তীব্র চিৎকার দিয়ে ব্যথায় কুকিয়ে উঠল সে। দেওয়ালে পিঠ ঠেকিয়ে ডান হাত দিয়ে বাম হাতের কবজি ধরে চোখ বুজে হিসহিসিয়ে উঠল যন্ত্রণায়। দাঁতে দাঁত চেপে সহ্য করে ব্যথা তাড়াতাড়ি এগিয়ে গেল বেসিনের পাশের ক্যাবিনেটের ওপর রাখা সেই ছোট্ট টিউবটার দিকে। গলগল করে বের হওয়া রক্তে রাঙা হাতটা উঁচু করে ধরল সেই টিউবের ওপর। এক ফোঁটা দু ফোঁটা করে রক্ত পড়ছে সেই টিউবের মধ্যে। সময়ের সাথে ধীরে ধীরে সেই রক্ত দিয়ে পূর্ণ হলো শিশিটা। ব্যথায় নন্দিতার শরীর ছেড়ে দেওয়ার জোগাড়। তবুও দেওয়ালে ঠেস দিয়ে নিজেকে ধরে রাখার যথাসাধ্য চেষ্টা করছে সে। শিশিটা পূর্ণ হয়ে গেলে ওড়নাটা বাহু থেকে খুলে জড়িয়ে নেয় হাতের ক্ষত অংশে। এই মুহূর্তে ড্রেসিং করার মতো সময় তার হাতে নেই। 12টা বাজতে আর ঠিক 10 মিনিট মতো বাকি। এক হাতে কোনো রকমের ড্রেস চেঞ্জ করে হালকা পাতলা একটা ড্রেস পরে রুমে ঢোকে নন্দিতা। ইচ্ছে করে একটা কাপড় বেশি নিয়ে গেছিল সে যাওয়ার সময়, যাতে সেটা রাখার বাহানায় আলমারি খুলতে পারে, আর সেই সুযোগেই ব্লাড স্যাম্পেলটা রেখে দেবে জায়গা মতো, যেন ভিডিও ফুটেজ দেখলেও কেউ সন্দেহ করতে না পারে। সাজানো পরিকল্পনা মাফিক আলমারি খুলে ড্রেস রাখার বাহানায় সদ্য ভর্তি করা ব্লাড শিশিটা কাপড়ের মধ্যে থেকে সরিয়ে রেখে নেয় ডান হাতের মুঠোয়। অতঃপর কাপড়ের ভাঁজ সরিয়ে নতুন একটা সিরিঞ্জ নিয়ে আলমারি বন্ধ করে এগিয়ে যায় দুর্জয়ের কাছে। বেঘোরে ঘুমোনো দুর্জয়ের এলোমেলো চুলগুলো অগোছালোভাবে ঢেকে রেখেছে তার চোখের অর্ধেকটা। আলতো হেসে চুলগুলো কপাল থেকে সরিয়ে দেয় নন্দিতা। অতঃপর মলিন কণ্ঠে বলে ওঠে, আপনাকে খুন করতে গিয়ে ভালোবেসে নিজে খুন হলাম। আপনার চোখে ঘৃণা দেখার চেয়ে খুন হওয়া যে সুখের, মিস্টার সাইলেন্সার। অন্ধকার ঘরে একটা মাত্র ক্ষীণ আলো। সেই আলোয় অস্পষ্ট একটা মুখ নিশ্চল দৃষ্টিতে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে। বিগত 30 মিনিট ধরে একইভাবে তাকিয়ে রয়েছে সে মোক্ষম সময়ের অপেক্ষায়। পাশের ঘরে চলছে বিলাসবহুল ওয়াইন পার্টি, যার হোস্ট সে নিজেই। নিজের জিতের খুশিতে দেওয়া এই পার্টিতে উপস্থিত বেশ কিছু লোক, যারা প্রত্যেকেই তাকে সাহায্য করেছে অ্যাডভোকেট দুর্জয় এহসানকে হারাতে। শুধু হারাতে নয়, তাকে বরবাদ করে দিতে। দুর্জয়ের আগামী দিনগুলোর কথা ভাবতে ভাবতে ঠোঁটের কোণে পৈশাচিক হাসি ফুটে ওঠে তার। চেয়ারে হাতলে আঙুল ঘোরাতে ঘোরাতে ভাবলেশীনভাবে বলে ওঠে, তোর ঘরবালি দিয়েই তোর ঘর পোড়ালাম। আমার পাপের সাম্রাজ্যে হাত বাড়ানোর দুঃসাহসে তোর সব কিছু তছনছ করে দিলাম। তীব্র এক হাসির ঝংকারে কেঁপে ওঠে ঘরের প্রতিটা দেওয়াল। অজ্ঞাত ব্যক্তিটা হাসতে হাসতে চেয়ার ছেড়ে ওঠে। আলো ছায়া পরিবেশে এক লোহার চেয়ারের সাথে বেঁধে রাখা জরাজীর্ণ এক নারীর দেহের সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে বলে ওঠে, এখনও সময় আছে, সব কিছু আমার হাতে তুলে দে, না হলে এর চেয়েও করুণ পরিণতি করব তাদের। লোকটার কথার পিঠে ক্লান্ত এক কণ্ঠস্বর রুদ্ধশ্বাসে বলে ওঠে, আখেরি জামানার ফেরাউন তুই, সব পেয়ে গেলেও কাউকে বাঁচতে দিবি না তুই। তোর মতো জানোয়ারের পরিণতি দেখার মতো হায়াত আমাকে দিও খোদা। আপনার রক্তে আমি মিশে গেলাম মিস্টার সাইলেন্সার। মানুষের দেহ মিশে একাকার হয়, আর আমরা রক্তে মিশে। আমাকে আপনার থেকে আলাদা করার সাধ্য আর কারোর রইল না। দুর্জয় নাকের সাথে নাক ঘষে ধীর কণ্ঠে বলে উঠল নন্দিতা। অতঃপর আস্তে ধীরে দুর্জয়ের বাম বাহুতে ফোটানো ইঞ্জেকশনের সিরিঞ্জটা বের করে নিয়ে চলে গেল ওয়াশরুমে। অগোছালো ওয়াশরুমের সিঙ্কের ওপর রাখা সেই শিশিটা, যেখানে আসল ব্লাড স্যাম্পেল আছে। নন্দিতা সময় অপচয় না করে ফেলে রাখা সিরিঞ্জে সেই আসল ব্লাড স্যাম্পেলটা ভরে পুশ করল নিজের শরীরে। ঠোঁটে তার তীক্ষ্ণ হাসি, শরীরে অদ্ভুত রকমের কঠোরতা। হাতে বাঁধা ওড়নাটা রক্তে ভিজে একাকার। পরোয়া করল না নন্দিতা। এই শেষ রাতটুকু সে একটুও অপচয় করতে চায় না। পুরোটুকু সময় দুর্জয়কে লাগবে তার গায়ের গন্ধ,
তার লোমশ বুকের ওম, তার সিগারেট পোড়া খসখসে ঠোঁট, এলোমেলো চুল, সব কিছু লাগবে তার। তীব্র আসক্ত কোকেনের মতো আজ সে তার আসক্তি মেটাবে। এরপর যদি না পায়, একটা রাত তার গোটা জীবনের সম্বল যে। সিঙ্ক থেকে সব কিছু ক্লিন করে রুমে ফিরে এলো সে। গুটি গুটি পায়ে এগিয়ে গেল বিছানার কাছে। তুর্জয়ের উন্মুক্ত লোমশ বুক খুব করে টানল তাকে। দুনিয়া ভুলে লুটিয়ে পড়ল সেই বুকে। সাথে সাথে ডান হাত বাড়িয়ে নিভিয়ে দিল ঘরের সবগুলো লাইট। ঘুটঘুটে অন্ধকার রাতে জানলা থেকে বয়ে আসা ফিনফিনে বাতাসে তুর্জয়ের শরীরের সবটুকু ঘ্রাণ নাক ডুবিয়ে টেনে নিল সে নিজের মাঝে। সাথে সাথেই ডুকরে কেঁদে উঠল নন্দিতা। দুই হাতে আজলায় তুর্জয়ের মুখ তুলে নিয়ে ভারী কণ্ঠে বলল, আমি কেন কিছু পেলাম না? কেন নিয়তি আমার থেকে সব কিছু কেড়ে নেওয়ার জন্য এত ষড়যন্ত্র করে? ছোট এই জীবনে যেটুকু পেয়েছি সেটুকু তো ভালোবেসে গ্রহণ করেছি, তবুও কেন তার আমার জিনিসের প্রতি এত নজর? আমার সুখে নিয়তি এত কেন হিংসা? কেন আমার বলতে কেউ থাকে না কখনো? যাকেই পেয়েছি ভাগ্য আমাকে বারবার হারিয়ে দিয়েছে, তাকে কেড়ে নিয়েছে আমার থেকে। আমি তোমাকে ভালোবাসি, নিজের মৃত্যুর নাম লিখে দিয়ে তোমার প্রাণ ভিক্ষা চাওয়ার মতো করে ভালোবাসি। ক্লান্ত অবসন্ন শরীরটা ধীরে ধীরে লুটিয়ে পড়ল গভীর ঘুমে। প্রিয়তমের বুকের উষ্ণতা নাকি গভীর ক্লান্তি কে জানে, তাকে আর জাগ্রত রাখতে পারল না। খোলা জানলার পর্দার ফাঁক থেকে ভেসে আসা চন্দ্রানী আলোর একটা ছটা এসে পড়ল এক মায়াবী মুখে, যার ঠোঁটের কোণে লেপ্টে থাকা হাসিটুকু তাকে করে তোলে অনন্য, যার সবটুকু লুটিয়ে দেওয়া ভালোবাসা তার প্রেমিক পুরুষকে করে তোলে ভাগ্যবান। মানুষ ভাগ্যবতী নারীর গল্প জানে শুধু, অথচ কোথাও এক ঘুমন্ত ভাগ্যবান পুরুষের গল্প কেউ জানল না সেই পুরুষ নিজেও। শুধুমাত্র প্রকৃতি সাক্ষী এক পবিত্র নারীর আত্মদানে, তার ভালোবাসার। বিলাসবহুল ঘরের কাঁচে খোলা ফটক ভেদ করে সূর্যের আলো তেরছাভাবে পড়ছে তুর্জয়ের মুখের ওপর। অস্বস্তিতে ঘুম ভেঙে গেল তার। বুকের ওপর ভারী ওজনের কিছু একটা অনুভব হলেও চোখ খোলা বেশ যন্ত্রণা ঠেকল তার। বাম হাতেও তীব্র ব্যথা, মনে হচ্ছে যেন একেবারে অবশ হয়ে আছে হাতটা। বহু কষ্টে চোখে মেলালো তুর্জয়। পুরো শরীরটা কেমন যেন ঝিম ধরে আছে। মস্তিষ্কে চাপ দিয়ে কাল রাতের কথা মনে করতে করতে উঠতে গিয়ে নিজের বুকের উপর আবিষ্কার করল নন্দিতাকে। নন্দিতাকে এতটা কাছে দেখে ঠোঁট এলিয়ে হাসল সে। মাথা উঁচু করে কপালে গাঢ় চুম্বন এঁকে দিয়ে আস্তে করে তার মাথা বালিশে রাখতে গিয়ে খেয়াল করল নন্দিতার হাতের দিকে। রক্তে লাল ভেজা ওড়নাটা দেখে আঁতকে উঠল তৎক্ষণাৎ। ভুলে গেল নিজের শারীরিক অসুস্থতার কথা। কপালে ছড়িয়ে থাকা চুলগুলো কারণে মুখ ঢেকে নন্দিতার। বেঘরে ঘুমানো নন্দিতাকে আলতো করে বিছানায় শুইয়ে তার হাতের বাঁধন খুলল তুর্জয়। সারা রাতে রক্ত জমাট বেঁধে ওড়নার সাথে লেপ্টে গেছে। জমা রক্তে আঁকড়ে গেছে হাত। লম্বালম্বিভাবে কেটেছে হাতের মাঝের অনেকটা মাংসলো অংশ। তার গোটা জীবনে এতটা অস্থির সে কখনো হয়নি যতটা আজ নন্দিতার এতটুকু ব্যথা দেখে লাগছে তার। এতখানি অস্থিরতা, এতখানি বেদনা, যেন এই ব্যথা তার শরীরে গভীর ক্ষত সৃষ্টি করছে। অন্যের শরীরে আঘাত তাকে এতটা ব্যথা কিভাবে দেয়? এমন ব্যথা তো সে অনেক পেয়েছে, অথচ কখনো তো এমন মনে হয়নি। অস্থিরতায় মেডিসিন বক্স উল্টে দিল সে মেঝেতে। অতঃপর নিজেও বসে পড়ল মেঝেতে। বিছানা থেকে বেরিয়ে থাকা হাতটা নিজের হাতের মুঠোয় আলতো করে ধরল সে, ঠিক যেন কোনো তুলতুলে বাচ্চার শরীর। একটু চেপে ধরলেই ব্যথা পাবে। আস্তে ধীরে তুলো দিয়ে সবটুকু ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল সে।
অতঃপর ব্যান্ডেজের ওপর ঠোঁট ছুঁয়ে করুণ সুরে বলে উঠল, আসামিকে কাঠগড়ায় দাঁড় করাতে হয়, অথচ আমার বিবেকের কাঠগড়ায় আমি পরাজিত। দুর্জয় সবেমাত্র রেডি হয়ে বের হচ্ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে ঘড়ি পড়তে পড়তে এক পলক তাকালো আয়নায় পড়া নন্দিতার প্রতিবিম্বের দিকে। আর সেই মুহূর্তেই খানিকটা নড়ে চড়ে উঠল নন্দিতা। অতিরিক্ত ব্যথার ফলে সে কাল রাতে অজ্ঞান হয়েছিল। এ ব্যাপারে অজানা নয় দুর্জয়ের। অনেকটা ইচ্ছে করে সে নন্দিতার জ্ঞান ফেরানোর চেষ্টা করেনি, এক প্রকার পালিয়ে যেতে চেয়েছিল যেন। আজকের সকালটা বড্ড অনাকাঙ্ক্ষিত, অযাচিত প্রশ্নের মুখোমুখি হয়ে শুরু করতে চায়নি সে মোটেও। কিন্তু নিয়তির পরিকল্পনা তো অন্য কিছু। সহজ জীবন সহজভাবে চলতে দেয় সে? নন্দিতাকে তাড়াহুড়ো করে উঠতে দেখে দুর্জয় এগিয়ে যায় তার কাছে। অস্বস্তি এড়াতে শার্টের কলার ঠিক করতে করতে ভারিক্কি কণ্ঠে বলে ওঠে, ওঠার দরকার নেই, রেস্ট করো তুমি, রান্না করে রেখেছি আমি, দুপুরে খেয়ে নিও সময় মতো। কথাটুকু কোনো ক্রমে শেষ করে যেন পালিয়ে যাওয়ার মতো করে বেরিয়ে যেতে গেল দুর্জয়। এমন সময় তাকে পিছু ডাকলো নন্দিতা। করুণ সুরে বলল, দুর্জয়। এই প্রথম তাকে নাম ধরে ডেকেছে নন্দিতা। উত্তেজনার বশে এর চেয়ে বেশি কিছু মাথায় আসেনি তার। দুর্জয়ও পিছু না ফিরে উত্তর দিল, বলো, কিছু জিজ্ঞেস করবেন না? কোন ব্যাপারে? যেটা মন চাইবে। জিজ্ঞেস করলেই কি উত্তর দেবে? নন্দিতা আর বলার মতো কিছু থাকলো না। আসলেই তো সে সঠিক উত্তর দেবে না তাকে। তাহলে কেন চাইছে দুর্জয় তাকে প্রশ্ন করুক, প্রশ্নর বাণে জর্জরিত করে কিছু কটু কথা শোনাক? এভাবে কি তবে অপরাধবোধের বোঝাটুকু কমাতে চাইছে সে? আমার এত বছরের কেরিয়ারে কোনো আসামিকে নিজের দোষ সরাসরি স্বীকার করতে দেখিনি, তাই আশাও করি না। তাহলে আমার এত যত্ন কেন নিচ্ছেন? কে বলল তোমার যত্ন নিচ্ছি? আমি আমার ধ্বংসকে যত্ন করছি। ইতিহাস সাক্ষী, প্রতিটা পরাজিত যুদ্ধে আপনজনের হাত রয়েছে। নিজের ধ্বংসকে যত্ন করতে হয় না, ধ্বংসের কারণকে মূলসহ উপড়ে ফেলতে হয়। দুর্জয় আলতো হাসে। হাসিটা কেমন যেন বেদনার্ত শোনালো, ঠিক যেমন কেউ কয়েকটা ছুরিকাঘাত করার পরেও মানুষ হাসে, অনেকটা এমন। তাকে উপড়ে ফেলতে গেলে যে নিজেকেও উপড়ে ফেলতে হয়। বড্ড আলগোছে কৌশলে সে ভাইরাসের মতো আমার রক্তে মিশে গেছে। কোথাও থেকে বাদ দেব ঠিক বুঝতে পারছি না। শরীরের সবটুকু রক্ত বাদ দিলেও কোথাও না কোথাও থেকে যাবে বোধহয় এক বিন্দু। ঘৃণা করেন? আসে না। তাকে দেখলেই লোভ লাগে, বুকে টেনে নেওয়ার লোভ, ভালোবাসার লোভ, আদুদের শরীরে মিশে যাওয়ার লোভ। সে আস্ত এক যন্ত্রণা, আমাকে ধ্বংস করার একমাত্র উপায়। অপরাধবোধে মারতে চান? মরছ? যদি বলি শেষ হয়ে যাচ্ছি। যে অপরাধ মানুষকে অপরাধবোধের দিকে ধাবিত করে, সে অপরাধ নিমেষেই ক্ষমার যোগ্য। শোনো মেয়ে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। নন্দিতা খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সাদা চকচকে টাইলস বসানো মেঝের দিকে তাকালো। তখনই দুর্জয় আর চোখে নন্দিতার দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলল, তবে কতটুকু অপরাধ ক্ষমার যোগ্য এই ভাবনা না হয় তোমার উপরই ছাড়া থাক। হিসেব নিকেশটা নিজেই করো। নন্দিতা করুণ চোখে দুর্জয়ে যাওয়ার পানে তাকিয়ে রইল। অতঃপর ঠোঁটের কোণে ফিচেল হাসি টেনে বিড় করে বলল, আমাদের দুজনেরই দুজনকে ঘৃণা করার কথা ছিল, অথচ নিয়মের ফেরে বদলে ভালোবেসে ফেললাম। এই প্রেমের ধূলিঝড় হয় অগোছালো সব গুছিয়ে দেবে, না হয় সব কিছু তছনছ করে দেবে। কেবিনে মাথা এলিয়ে বসে আছে দুর্জয়। শরীরটা আজ বিশেষ ভালো নেই তার। অজানা কারণে বেশ উষ্ণতা টের পাচ্ছে শরীর জুড়ে। গা গোলানো ভাবটাও বেশ তীব্র। বেশ কিছু ক্লায়েন্টকে ফিরিয়ে দিয়েছে আনসার। দুর্জয় যে আজ শারীরিকভাবে বেশ একটা ভালো নেই, এই ব্যাপারটা যেন আগেই টের পেয়েছিল সে।
তাই তো তুর্জয় শিডিউলে বিশেষ কোনো কেসের ডেট রাখেনি। শুধু আজ নয়, বরং আগামী কয়েকটা দিন বেশ ফাঁকা ফাঁকা শিডিউল তার। এ নিয়ে আনসারের উপর বেশ রাগ দেখাতে মন চাইল তুর্জয়ের, অথচ তার শরীর সায় দিচ্ছে না। কথা বলার শক্তিটুকুও জোগাতে গিয়ে বেশ সময় নিতে হচ্ছে তাকে। বেশ খানিকটা শক্তি সঞ্চয় করে তুর্জয় আনসারকে উদ্দেশ্য করে বলল, আজকের শিডিউল খালি রেখেছ মানলাম, কিন্তু আগামী 1 সপ্তাহ এমন ফাঁকা ফাঁকা শিডিউল রাখার মানে কি আনসার? এত বছর আমার সাথে কাজ করে কি এতটাই দুর্বল মনে হয়েছে আমাকে? এই সামান্য অসুস্থতা 1 সপ্তাহ কাবু করার ক্ষমতা রাখে আমাকে? না না স্যার, আপনি ভুল ভাবছেন আমাকে। এখনকার জ্বর মানুষকে বেশ ভোগাচ্ছে। কয়েকটা দিন রেস্ট নেওয়ার প্রয়োজন আপনার। মাথা নিচু করে মলিন সুরে বলল আনসার। এতে যেন তুর্জয়ের রাগ আরও খানিকটা বেড়ে গেল। শরীরের সমস্ত তেজ একত্র করে চিৎকার করে বলল, আমার প্রয়োজন অপ্রয়োজন আমার চেয়ে তুমি বেশি বোঝো? ডোন্ট ইউ ডেয়ার টু ক্রস মাই ডিসিশন। আমি বাড়ি যাচ্ছি, ফাইলগুলো পাঠিয়ে দিও। এরপর আর এক মুহূর্ত অপেক্ষা না করে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল তুর্জয়। টলমলে পা, ভারী ওজনের মাথা, টালমাটাল শরীর নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছাতে যেন শরীর এলিয়ে পড়ল। গাড়ির দরজা খুলতে গিয়ে ঘোলা চোখে এক পলক তাকালো আশেপাশে, অতঃপর বেঘোরে পড়ে গেল যেন কোথাও। অ্যাডভোকেট অতন্দ্রী তনুজা একটা কেসের ব্যাপারে ডিসকাস করছিল জুনিয়র একজনের সাথে। আচমকা তার চোখে পড়ে খানিকটা দূরে দাঁড়ানো তুর্জয়ের দিকে। বয়সে আর পেশায় দুই দিক থেকে তুর্জয় যথেষ্ট সিনিয়র তনুজার থেকে। অ্যাডভোকেট হওয়ার এই জার্নিতে তার একমাত্র আইডিয়াল ছিল অ্যাডভোকেট তুর্জয় এহসান। ল কলেজে পড়াশোনা চলাকালীন কালেভদ্রে দেখা মিলত তুর্জয়ের। তার ব্যস্ত শিডিউল ফেলে ল কলেজের স্টুডেন্টদের ক্লাস নেওয়া খুব একটা সুযোগ তিনি পেতেন না। তবে মাঝে মধ্যে প্রিন্সিপাল স্যারের আবদারে একবারে ফেলতে না পেরে ছুটে আসতেন। ঘণ্টা দেড়েকের ব্যস্ত একটা ক্লাস নিয়ে বেরিয়ে যেতেন নিজের মতো। তনুজা এই ক্লাসটা কখনোই মিস করতো না। অ্যাডভোকেট তুর্জয়ের ক্লাস মানে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো ছিল তার কাছে। অবশ্য ক্লাসে পড়ার চেয়ে বেশি যে এই মানুষটার ব্যক্তিত্ব তাকে মুগ্ধ করত, এই বিষয়টা অস্বীকার করার নয়। এ নিয়ে বন্ধু বান্ধবদের মধ্যে বেশ খিল্লি ওড়ানোর পাত্রীও হয়তো সে। ওই যে মজা করে স্যারদের সাথে কোনো ফ্রেন্ডের নাম জুড়ে দেওয়া, তারপর গোটা সেশন জুড়ে কেমন এক অস্বস্তি নিয়ে তাকালো স্যারের দিকে। এসবের মাঝে কখন যে তনুজা সত্যিকারের প্রেমে পড়ে গেল নিজেও টের পেল না। তার স্বপ্ন ছিল তুর্জয়ের সমসাময়িক যোগ্যতা এসে কোনো একদিন নিজের অনুভূতিকে খোলাসা করবে। হয়তো সেই দিন প্রত্যাখ্যান করতে পারবে না তুর্জয়, কিল্লি ওড়াতে পারবে না তার অনুভূতি নিয়ে। অথচ তার নামের আগে অ্যাডভোকেট যোগ হওয়ার সাথে সাথেই তুর্জয়ের নামের আগে ম্যারিড যোগ হয়ে গেল। নিয়তির পরিকল্পনা নিয়ে বড্ড অভিযোগ তার। কি এমন হতো যদি আর কয়েকটা দিন দেরি করত? শুনেছে অ্যারেঞ্জ ম্যারেজ তাদের। ভাবনা সুতো ছেড়ে মনোযোগী দৃষ্টি সামনে ফেলতেই তুর্জয়কে কেমন যেন এলোমেলো ঠেকল তনুজার কাছে। কেসের ফাইলটা জুনিয়রদের হাতে ধরিয়ে প্রাণপণে দৌড় দিল তনুজা। তুর্জয় ততক্ষণে গাড়ি ধরে নিজেকে সামলে নেওয়া যথাসাধ্য চেষ্টা করছে। ঘোলা দৃষ্টিতে গাড়ির দরজা খুলতেও আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এমন সময় ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে গেলে তাকে আষ্টেপৃষ্ঠে আঁকড়ে ধরে তনুজা। ডান হাতে গাড়ির দরজা খুলতে খুলতে তনুজা উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, আপনাকে তো বেশ অসুস্থ লাগছে স্যার, এভাবে ড্রাইভ করে বাড়ি ফিরতে পারবেন? আপনি কিছু মনে না করলে আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। তুর্জয় প্রত্যুত্তর করল না। ততক্ষণে জ্বরের ঘোরে প্রায় সেন্সলেস হওয়ার জোগাড় তার। তনুজা আর উত্তরের অপেক্ষা না করে তুর্জয়কে ধরে নিয়ে এলো গাড়ির অপর পাশে। গাড়ির দরজা খুলে তুর্জয়কে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দিয়ে দরজা লক করে দিল সে। অতঃপর নিজেও দ্রুত পায়ে এগিয়ে গেল উল্টো পাশে ড্রাইভিং সিটের দিকে। আমার বাড়ির ঠিকানা জানেন?
জি স্যার, জানি। আপনাকে চিন্তা করতে হবে না। কিভাবে জানলেন? জ্বরের ঘরে যে দুর্জয়ের হোশ নেই, এই ব্যাপারটা বেশ আগেই লক্ষ্য করেছে তনুজা। তাই তো খোলা জানলা দিয়ে ভেসে আসা ফিনফিনে বাতাসে উঠতে থাকা চুলগুলো কানের পিঠে গুজে আলতো কণ্ঠে বলল, প্রিয়তের খবর যে রাখে সেই তো প্রিয়জন। প্রিয়জন? হাহ, সবাই প্রিয়জন। প্রিয়জন বানাই আমরা প্রয়োজনের তাগিদে। প্রয়োজন ফুরোলেই ওই যে রাস্তার পাশে ডাস্টবিন দেখছেন, ওখানে ফেলে দিয়ে চলে আসি আমরা প্রিয়জনদের। তাই প্রিয়জন বলে কিছু হয় না, সবই প্রয়োজন। আপনি এভাবে কেন বলছেন স্যার? বিবাহিত জীবনে ভালো নেই আপনি? দুর্জয় গাল বাঁকিয়ে হাসে। এরপর গাড়ির গতির সাথে নিজের মাথা দোলাতে দোলাতে বলে, আমাকে ধ্বংস করতে সে এসেছে। কথাটুকু বড্ড নিচু কণ্ঠে বিড়বিড় করে বললেও কর্ণগোচর হলো তনুজার। বুকের ভেতরটা কেমন যেন করে উঠল তার। এতগুলো দিন বাদে পুরনো অনুভূতিরা রং ভর্তি বেলুনের মতো ভুর ভুর করে বের হতে লাগলো। এরপর মিশে গেল রক্তে, রন্ধ্রে রন্ধ্রে। নির্দিষ্ট ফ্ল্যাটের সামনে এসে গাড়ি দাঁড় করালো তনুজা। এক হাতে দুর্জয়ের কোমর আঁকড়ে ধরে বেশ কষ্ট করে তাকে টেনে নিয়ে গেল লিফটের কাছে। অতঃপর নির্দিষ্ট ফ্লোরে এসে থামল সেই লিফট। দরজায় কলিং বেল চাপার আগে দুর্জয় বিড়বিড় করে তনুজাকে বলল, ক্যান আই হোল্ড ইউ? তনুজা তার বাম হাত এগিয়ে দিল দুর্জয়ের দিকে। দুর্জয় হালকা হেসে সেই হাতের ভাঁজে নিজের হাত রাখল, মাথা রাখল তনুজার কাঁধে। অতঃপর নিভে যাওয়া কণ্ঠে বলল, এবার ভেতরে যাব। তনুজা রঙিন মন কোকুন থেকে বের হয়ে প্রজাপতির মতো ডানা ঝাপটে উঠতে লাগলো। নতুন করে এ জাগতিক সব কিছু ভালো লেগে গেল তার। মনে হলো এই সময়টাই তো সে চেয়েছিল। এতটুকু কাছে, এতটুকু পাশে, হয়তো এর চেয়ে বেশি কাছে চেয়েছিল সে দুর্জয়কে। অপ্রত্যাশিতভাবে এইটুকু যখন পেয়েছে, বাকিটুকু পাওয়ার রাস্তা সে নিজেই বানিয়ে নেবে। কিংবা হয়তো দুর্জয় নিজেই এভাবে আরও কাছে টেনে নেবে তাকে। ঠোঁটের কোণ কোলে গদগদ হওয়া হাসির রেশ নিয়ে সে চাপা দিল দরজার কলিং বেলে। দুর্জয়ের ঠোঁটে ঠিক ততক্ষণে বাঁকা হাসি। মনে চলছে বিশেষ কিছু পরিকল্পনা। সেটুকু বহাল রেখে মনে মনে আওড়ালো, মিসেস এহসান, এই ঝড় সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে। আমাকে ভাসাতে এসেছিলেন, অথচ আমি আপনার সব কিছু ভাসিয়ে দেব ভালোবেসে। কারণ এ যে প্রেমের ধূলিঝড়, চলবে।